ক্রস অবজেক্ট করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে ক্রস অবজেক্ট করে নেই। তাহলে কী হলো? তো পরবর্তীকালে তাহলে যখন যখন আপিলে আসবে ধরিতে হবে ওই দুইটা ইস্যু অলরেডি তার নাম তিনটা তার নামে তার সেটেল হয়ে গেছে, এটাকে কোনো চ্যালেঞ্জ করে নাই। তাহলে কোর্ট অ্যাপিলেট কোর্ট দুইটা ইস্যু দেখবে, যদি দেখা যায় যে দুইটা ইস্যু তার পক্ষে এসে গেছে তাহলে আপনার তো নাই। তাহলে এই জন্য অনেক সময় ক্রস আপিল করতে হবে। মানে আমরা বলি আইনে বলা হয় ক্রস অবজেকশন ইট ট্যান্টামাস টু অ্যাপিল, এটা আপিলের মতো একই কথাই, কিন্তু বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে ক্রস অবজেকশন। তারপর হচ্ছে আপনারা কিন্তু পাওয়ার সময় আপনারা আর্গুমেন্ট করেন যে অ্যাপিল কোর্ট ডিড নট কমপ্লাই উইথ দ্য প্রভিশন অফ অর্ডার 41 রুল 31, বলেন না আপনারা? এটা তো অহরহ বলেন যে না পয়েন্টস ফর ডিটারমিনেশন ঠিক করে নাই, তারপর ডিসিশন দেয় নাই, রিজনিং দেয় নাই, বলেন না? তবে অপরপক্ষের লয়ার হলে কী করবেন? যদি অপরপক্ষের লয়ার আপনি হন, এক পক্ষে তো বলছে খুব খুশি যে না আসলে করে নাই, ওইভাবে করে নাই। অপরপক্ষের লয়ার যদি দেখাতে পারে যে যদিও সেভাবে পয়েন্টস ফর ডিটারমিনেশন ঠিক করে নাই, বাট সাবস্টেন্সিয়ালি সে তার ওই পয়েন্টগুলো ডিসাইড করেছে, তাহলে কী হবে? তাহলে এখানে আর যদি প্রমাণিত হয় যে আসলে সাবস্টেন্সিয়াল ডিসাইড করেছে, তাহলে এটা কোর্ট আর ইন্টারফেয়ার করবেন না। এই জন্য তাহলে আমাদের তো সেকেন্ড আপিল তো এখন নাই, অল্প কিছু। এখন আমার করে একটা মামলা আছে, 76 সালে একটা মামলা আছে, আমি জাজমেন্ট দেবো, একটা সেকেন্ড আপিল আছে। সেকেন্ড আপিল তো খুব কমে, এটা তো হয়ে গেছে, এখন অল্প কিছু আছে। আপনারা যারা ডিভিশন বেঞ্চে করেন মানে সেকেন্ড আপিল আছে অল্প কিছু। আমার করে একটা, আমার যদি ডিভিশন আছে আমি একটা মামলা পেয়েছি 76 সালে, রায় দিব, এটা রায় জন্য লিখেছি, এত বড় পাই। আচ্ছা, আর অ্যাপিলে দিল তারপরে আমি যে স্টেজগুলো আপনাদের কাছে আছে, স্টেজগুলো তো আছে, মোটামুটি। এটা আসলে যদি আমার মতো করে দিলে আমি ভালো করতে হইল প্রসেস। দেখেন এখনকার যে আইন, এখনকার যে লেটেস্ট ল, আচ্ছা আমাদের ইয়াংদের বলতেছি, আমাদের সিপিসি লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে কখন? কে বলতে পারবেন? 2017, কত? 2017 এর পরে আর অ্যামেন্ডমেন্ট হয়, অর্থাৎ লিগাল এইড অফিসারকে দেওয়া হয়েছে এডিআর করার জন্য। এডিআর যদি অ্যাজ পার ল না হয়, এডিআর যদি অ্যাজ পার ল না হয়, তাহলে আপনি কি করবেন? আপনি তো উচ্চ আদালতে যেতে পারবেন না। এডিআর যে মেকানিজমটা সেট আউট করছে, দ্য প্রসিডিউর অফ এডিআর আগে ছিল ডিরেক্টরি, নাও ইট ইজ এ ম্যান্ডেটরি for the judge to comply with the procedure as spelled out under section 489 A B C D এখানে বলা আছে, কিন্তু সে কমপ্লাই করলো না। এটা ফ্যামিলি তো অত্রিয়া দাতা হতে পারে, অত্রিয়া দাতা 22 23 কমপ্লাই করলো না, তাহলে কি আপনি রিড করতে পারবেন না? আপনি রিভিশন করতে পারবেন, সিভিল আপনি রিভিশন করতে পারবেন যে না এটা প্রসিডিউর ফলো না করে সে একটা কম্প্রোমাইজ ডিক্রি দিয়েছে, যদিও কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না, কিন্তু দেখা যাচ্ছে ইট ইজ টেন্টেড বাই ফ্রড যদি হয়ে থাকে, তাহলে সেখানে আপনি কোর্ট দেখতে পারবেন। এই অর্থাৎ সিআরপিসির কোনো প্রসিডিউর আর কতগুলো বিষয় আছে, যেমন ইন্টারলোকুটরি ম্যাটার্স, যেমন অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি ইনজাংশন, এইসব লোকাল ইনভেস্টিগেশন, তারপর যে এইগুলো হচ্ছে কি ইন্টারলোকুটরি ম্যাটার্স। তো ইন্টারলোকুটরি ম্যাটার্সের সময় একটা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট একটা ম্যাজিস্ট্রেটে দিলে বা অত্রিয়া আদালতে যদি একটা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট করে তাহলে তাকে কিন্তু প্রসিডিউর ফলো করতে হবে। তাহলে আপনি যদি দেখাতে পারেন যে প্রসিডিউর লেট ডাউন আন্ডার অর্ডার 38 রুল 5 এটা ফলো করে নেই, তো ফলো না করলে কী হবে? আপনি এখানে আসতে পারবেন যে না আপনি এই কোর্টের ইন্টারফেয়ার চাইতে পারবেন, কারণ ল যে প্রসিডিউর ইভলভ করেছে সেই প্রসিডিউরের ব্যত্যয় ঘটিয়ে যদি কোনো আদেশ দেওয়া হয় দ্যাট উইল বি ইললিগাল, নাল এন্ড ভয়েড। সাধারণত আরেকটা ভয়, আমি একটা বিষয় বলতে থাকি যে এক্সিকিউশন কেস
আমরা বলি যে এক্সিকিউশন কেসের বিরুদ্ধে এই এক্সিকিউশন কেসকে স্টে করা যাবে না, বলি না, এটা তো কমন কথা। সবাই বলে এক্সিকিউশন কেস স্টে করলে তার তো মানে ডিগ্রি হোল্ডার ক্যান নট এনজয় হিজ লং চেঞ্জ ডিগ্রি, ওই ডিগ্রিকে সে এনজয় করতে পারবে না। তারপরেও আমি আবার বলছি নাথিং ইজ অ্যাবসলিউট ইন ল। এক্সিকিউশন কেস যদি দেখাতে পারে যে ডিগ্রি অফ দি আর্লিয়ার স্যুট ওয়াজ অ্যাবটেইনড বাই প্র্যাকটিসিং ফ্রড, যদি ইটি হুইচ ইজ অ্যাপারেন্ট, যে দেখাই মনে হচ্ছে এই অ্যাপারেন্ট এটা ফ্রড করেছে, তাহলে কি এক্সিকিউশন করবে, স্টে করবো না? করবো না। যদি আপনি দেখাতে পারেন ডিগ্রি পাস্ট এগেইনস্ট ডেড ম্যান ইজ এ নালিটি, নাল এন্ড ভয়েড, তাহলে কিন্তু কোর্ট স্টে করে দিবেন। যদি দেখাতে পারেন ডিগ্রি ওয়াজ পাস্ট বাই দি কোর্ট হ্যাভিং নো জুরিসডিকশন, অর্থাৎ যিনি ডিগ্রি দিয়েছেন তার কম্পিটেন্সি ছিল না অ্যাট দ্য রিলেভেন্ট টাইম কম্পিটেন্সি ছিল। কয়েক জায়গায় একটা মামলা পেলাম গাজীপুরের, দেখা যাচ্ছে জেলাজজের এখতিয়ারে নাই, তখন ছিল 5 লক্ষ টাকা, তখন দেখা গেল 28 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত 28 লক্ষ টাকার মামলা, তাকে বলার পরেও একটা মামলায় লয়ার অ্যাডভোকেট সাহেব বলার পরেও কী করলো, সে করে না বিচার চলবে, যেখানে ইট ইজ অ্যাজ ক্লিয়ার এজ ডে লাইট। আমার এখন মনে আছে, আমি জাজমেন্ট দিয়েছি কয়েকদিন, 36 লক্ষ টাকা, তো 36 লক্ষ টাকা তার তখন জুডিশিয়াল ছিল 5 লাখ টাকা, এখন তো কত 5 কোটি। আচ্ছা, তখন ছিল 36 লক্ষ টাকা, তাহলে কি হচ্ছে, সে বিচার করে বলছে রায় দিয়ে দিচ্ছে ভালো করে ইয়ে করে, তাহলে এ রায় টিকবে না। দেখতে হবে কোর্টের এখতিয়ার আছে কিনা, এটা কোর্টকে সবসময় দেখতে হবে। তারপরে আপনারা আসেন যে আমরা ফর এক্সাম্পল একটা অনেক বড় ডয়েন অফ ল আমি আছে এই মনে একটা মামলা করেছি, প্রিএম্পশন কেসে আপনি যখন জবাব দিয়ে বলবেন দ্য কেস ইজ ব্যাড ফর ডিফেক্ট অফ পার্টিস, তাহলে আপনি বলবেন তাহলে প্রিএম্পটার কি বলবে, পিএমপি যখন বলবে ইট ইজ ব্যাড ফর ডিফেক্ট অফ পার্টিস, মামলা চলে না, পক্ষ দেশে অচল, তাহলে কি হবে না, তখন পিএমপির দায়িত্ব হচ্ছে তাকে ফুড ইন্টারোগেটরিজ asking the opposite party to give the names and addresses of the person who are not added as opposite party, PMP opposite party। তাহলে এখন একটা মামলা দেখলাম সিটংয়ে, একটা মামলা বিখ্যাত বড় লয়ার অ্যাডভোকেট সাহেব করছে একটা মামলা, অনেক দেখা গেল কি একটা পয়েন্টে মামলাটা শেষ হয়ে গেছে, উনি অনেক আর্গুমেন্ট করছে, চমৎকার আর্গুমেন্ট করছে, অ্যাট্রাকটিভ আর্গুমেন্ট করেছে, আমি তো আবেগ আপ্লুত হয়ে গেছি। পরে দেখা গেল, পরে আমি যখন দেখলাম অপরপক্ষের লয়ার যখন আমাকে দেখালো এসিআরটা লয়ার কোর্ট রেকর্ড দেখলাম, রেকর্ডের মধ্যে দেখা গেল কি তাকে তো দিয়েছে, কোশ্চেন দিয়েছে, প্রশ্নমালা দিয়েছে, তখন সে বলছে সে কোনো উত্তর দেয় না, তাহলে কি হচ্ছে, হিজ ডিফেন্স হ্যাজ বিন স্ট্রাক ডাউন বাট কোর্ট বিলো ডিড নট কনসিডার দিস ম্যাটার। উনি তো খুশি হয়ে গেছে যে পাবে, তখন আমি দেখলাম রেকর্ড পড়তে হবে, এই জন্য আমি বলে দিচ্ছি আপনারা দয়া করে এসসিআর করবেন, যখন সিভিল কোর্টের আমাদের রিভিশন কোর্টে অ্যাপিলেট কোর্টে যখন করবেন এসসিআর মধ্যে বিশেষ করে C1 যেখানে এভিডেন্স থাকে, এভিডেন্স যেখানে থাকে সেই এভিডেন্স ফাইলটা ভালো করে পড়তে হবে, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।